হেরা নাভানের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে তার শক্ত বুকের উপর আছড়ে পড়ে গেছে তা যেন সে নিজেই বুঝতে পারেনি। মুহূর্তটা এমন, দুজন অপ্রস্তুত ছিল। সময়টা যেন থেমে গেছে তাদের দুজনের মাঝখানে। নাভানের বুকের সাথে লেগে আছে হেরার শরীর, তার ছোট ছোট মুঠো দিয়ে সে যেন অজান্তেই নাভানের বুকে হাতুড়ি পেটাচ্ছে। রাগে, অভিমানে, নাকি অন্য কোনো অদ্ভুত অনুভূতিতে সে নিজেও জানে না। নাভান স্থির, একদম স্থির, কিন্তু তার চোখ, সেই চোখে আজ অন্য কিছু, মাতাল করা এক চাহনি, যেখানে রাগ নেই, অহংকার নেই, আছে শুধু একরাশ নরম ছায়া। সে চেয়ে আছে তার মিসাইল বউয়ের দিকে। হ্যাঁ, তার বউ তো। আজ সবার সামনে সে স্বীকার করেছে হেরা তার বউ। হেরা চোখ দুটো ভেজা, কান্নার ফলে তার গাল দুটো লাল হয়ে উঠেছে টসটসে আপেলের মতো, কিন্তু সেই কান্নাই যেন তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। অদ্ভুত এক নিষ্পাপতা ফুটে উঠেছে তার মুখে, যা দেখে নাভান এক মুহূর্তের জন্য নিজের সব হিসেব নিকেশ ভুলে গিয়ে মায়া ভরা চাহনি দিয়ে দেখছে তার নেশাময়ীকে। নাভানের তো এই মেয়েকে নেশাময়ীর মতোই লাগে। এই যে একবার তাকালে বেহায়া চোখ না চাইতেও আবার দেখতে মরিয়া হয়ে ওঠে। হেরা নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। হেরা হঠাৎই টের পায় নাভান কতটা কাছে, তা খুব খুব কাছাকাছি। তার শরীরের প্রতিটি রন্ধ্রে যেন ছড়িয়ে পড়ছে সেই পরিচিত পারফিউমের গন্ধ। আগেও দুইবার এমনভাবে কাছে এসেছিল নাভান, কিন্তু আজকের মতো এতটা তীব্র কখনো লাগেনি। হেরা মনে মনে ভাবে, এই পারফিউম এমন কি আছে, কাছে এলে কেন মাথা ঘুরে যায়, কেন মনে হয় সব ভুলে যাই। তার বুকের ভিতরটা কাঁপছে। নাভানো চুপচাপ তাকিয়ে আছে, তার চোখে যেন হাজারটা কথা, কিন্তু ঠোঁট নড়ছে না, মুখ থেকে একটাও শব্দ বের করতে পারছে না। সে শুধু তাকিয়ে আছে, হেরা চোখে, গালে, কাঁপতে থাকা ঠোঁটে। গাড়ির ভিতরটা যেন হঠাৎই অন্য এক জগতে পরিণত হয়েছে ইতোমধ্যে। শুরুতে যেখানে ছিল ঝামেলা, তর্ক, রাগ, এখন সেখানে এক অদ্ভুত নীরবতা, যেখানে শুধু দুজন মানুষ একে অপরকে খুঁটিয়ে খুঁটিয়ে অনুভব করছে। সময় যেন থেমে আছে। হঠাৎ পিছন থেকে গাড়ির হর্নের তীব্র শব্দ। দুজনেই চমকে ওঠে, যেন হঠাৎ করেই বাস্তবে ফিরে আসে তারা। নাভান দ্রুত স্টিয়ারিংয়ের দিকে তাকায়, আর হেরা সরে যেতে গিয়েও থমকে যায় এক সেকেন্ডের জন্য, তারপর চোখ নামিয়ে নেয়। সামনে তাকাতেই তারা দেখে তিনটা বাইকের উপর তিন জোড়া কপত কপতি দাঁড়িয়ে আছে। তুষার যোগ দেয় তাদের সাথে। তুষার ইচ্ছে করে গাড়ির হর্ন বাজায়। শব্দে নাভান ও হেরার যেন হুঁশ ফেরে। দুজনেই তড়িঘড়ি করে একে অপর থেকে সরে যায়। নাভান ভেবেছিল হেরাকে সে নিজেই পৌঁছে দিবে, কিন্তু পুলিশ আর এখন বন্ধুমহলের জন্য বোধহয় আর হবে না। সে কিছু বলার আগেই হেরা দ্রুত গাড়ি দরজা খুলে নেমে যায়। বাহিরের বাইকের পাশে দাঁড়িয়ে থাকা রুষা আর রোজ অবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের চোখে স্পষ্ট কৌতূহল, কিছু একটা তারা বুঝেছে, কিন্তু পুরোটা না। হেরা তাদের পাশ কাটিয়ে একবারও পিছনে না তাকিয়ে চোখের পলকে আরেকটা গাড়িতে উঠে পড়ে। গাড়িটা ধীরে ধীরে দূরে সরে যায়। সবাই স্থির হয়ে তাকিয়ে আছে। নাভানও, তার চোখে এক অদ্ভুত শূন্যতা, আর ঠোঁটের কোণে চাপা এক হাসি, যেন কিছু একটা শুরু হয়ে গেছে যেটা সে থামাতে পারবে না। আর রুষা, রোজ, তারা শুধু একে অপরের দিকে তাকায়, কারণ তারা দুজনেই স্পষ্ট দেখেছে কিছুক্ষণ আগেও এই দুই মানুষের মধ্যে কোনো দূরত্ব ছিল না, তারা ছিল একদম একে অপরের ভিতরে জড়িয়ে। কাজল খান সবার সামনে সবসময় কঠোর, যেন পাথরের মতো শক্ত একজন মানুষ, কিন্তু এই মুহূর্তে কেবিনে একা, মন থেকে ভেঙে পড়েছে। প্রিয় মানুষটাকে এত কাছে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এত বছর পেরিয়ে গেছে, তবুও ভালোবাসাটা এক বিন্দুও কমেনি, কিন্তু অভিমানও কম নয়। চোখের কোণে জমে থাকা পানিটা তাড়াতাড়ি মুছে ফেলে কাজল। ঠিক তখনই দরজা ঠেলে কেবিনে ঢোকে শামসুল। শামসুল ঠোঁটের কোণে কুটিল হাসি টেনে বলে, সুন্দরী, শুনলাম তোমার এক্স স্বামী নাকি এসেছে। কাজল মুহূর্তেই সোজা হয়ে বসে, চোখ দুটোর রক্ত লাল হয়ে ওঠে শামসুলের কথায়। রাগী কর্কশ গলায় বলল, চুপ, একদম চুপ। কিসের এক্স? না আমি ওকে ডিভোর্স দিয়েছি, আর না সে আমাকে ডিভোর্স দিয়েছে। এখনও আইনত আমি তার স্ত্রী, কিন্তু তাই বলে সেই মানুষকে আমি
মানি, তাও কিন্তু না। বাট বাহিরের লোকের মুখে আমি এসব শুনতে চাই না। সো স্টপ। শামসুল ধীরে ধীরে এগিয়ে এসে কক্ষটা কটাক্ষ করে বলল, তাহলে সে বিয়ে করলো কেন? কাজল ঠান্ডা কিন্তু বিষাক্ত কণ্ঠে বলে, সে 10টা বিয়ে করুক, তবুও আমি তাকে ডিভোর্স দিব না। আমার জীবনে বিয়ে একবারই হয়েছে, বাস। দ্বিতীয়বারের জন্য আমার জীবন খালি নেই। শামসুল কিছুটা বিরক্ত হয়ে বলে, তুমি ভুল করছো সুন্দরী। আমি তোমার জন্য কি না করেছি, তুমি তাও ওই লোকের পিছনে পড়ে আছো কেন? কাজল ঠোঁট পাকায়, চোখে তাচ্ছিল্যের আগুন। ভদ্র শয়তান কাকে বলে কেউ যদি দেখতে চাই, আমি তাকে তোর সামনে দাঁড় করিয়ে দিব। তোকে তো জাদুঘরে রাখা উচিত, মানুষ দেখে শিখবে ভদ্রতার মুখোশ পরা শয়তান কাকে বলে। শামসুল মৃদু হেসে বলে, সুন্দরী, তোমার অপমানও আমার কাছে সোনাবের চেয়েও মধুর লাগে। কাজল খানের রাগ তখন আকাশ ছুঁয়েছে। একটু আগেই জাওদ খানের মুখোমুখি হয়েছে সে, তার উপর আবার এই লোক এসে যেন কাটা ঘায়ে নুনে ছিটা দিয়েছে। আজ প্রথম ছেলের চোখের পানি দেখেছে, বুকটা যে পুড়ছে তার। দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কাজল খান বলে, রেডি থাক শামসুল, তোর আজরাইলের কাছে আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি। মরার আগে পাপমোচনের একটা সুযোগ দিলাম। সত্যিটা বল, কেন তুই তোর দ্বিতীয় বউকে মেরেছিস? আর কেন জিহান আমার নামে সেই মিথ্যা অভিযোগ তুলেছে? শামসুল কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে, সুন্দরী, তুমি আমার হয়ে যাও, সব সত্যি আমি নিজেই পরিষ্কার করে দিব। কাজল যেন আগুন হয়ে ওঠে। ইহকালে না, পরকালে না, কোনো কালে আমি তোর হব না, এই কথাটা মনে রাখিস। শামসুল ধীরে বলে, তোমার কি একটুও মায়া হয় না সুন্দরী? কাজল তাচ্ছিল্যের হাসি দেয়, শয়তানের জন্য মায়া? আমার অভিধানে সেই শব্দ নেই। হঠাৎ শামসুলের মুখের হাসি মিলিয়ে যায়, চোখে অদ্ভুত অন্ধকার নেমে আসে। হ্যাঁ, আমি শয়তান, আমি খারাপ, কিন্তু তোকে পাওয়ার জন্য আমি আরও খারাপ হতে রাজি। 2 যুগেরও বেশি সময় ধরে তোকে ভালোবেসেছি, প্রতিদানে কি পেয়েছি বল? কিছুই না। আমি একা থাকবো, তোকেও একা রাখবো। তোকে ভালোবেসে আমি আমার সংসার ছেড়েছি, মেয়ে ছেড়েছি, নেশা ছেড়েছি। আর তুই ভালো থাকবি? এটা কিভাবে মেনে নিব বল? শামসুল নিজের হাতের দিকে তাকাই, তোকে পেতে এই হাত রক্তে রাঙিয়েছি আমি, দরকার হলে আবার রাঙাবো, কিন্তু তোকে আমি কোনো দিনও সংসারী হতে দিব না সুন্দরী। কাজল খান এবার উঠে দাঁড়ায়, তার চোখে আগুন, কণ্ঠে ঘৃণা। তুই যদি সত্যিকারেরই ভালোবাসতি, তাহলে আমার চোখে তোর জন্য সামান্য সম্মান থাকতো, কিন্তু তোর ভালোবাসার কাছে আছে জিততে চাওয়ার অহংকার, না পাওয়ার আক্ষেপ। আমি তোকে কোনো দিনও ভালোবাসি বলিনি, তাহলে কেন এখন আমার পিছনে পড়ে আছিস? আর কেন তুই তোর দ্বিতীয় বউকে মেরেছিস, প্রথম বউকে ছেড়েছিস? শামসুল এবার সম্পূর্ণ নিরুত্তর। শামসুল শেষবারের মতো তাকিয়ে বলে, আর একটা কথা শুনে রাখ, জাওদ খান যেন তোর আশেপাশেও না আসে, নইলে খুব খারাপ হবে। আমি একা, তুইও একা থাকবি। এই বলে শামসুল ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হয়ে গেলে কাজল খান চেয়ারে বসে পড়ে, মাথাটা পিছনে হেলিয়ে দেয়। নিজের সাথেই ফিসফিস করে বলে, এই কেমন ভালোবাসা, যার জন্য মানুষ নিজের স্ত্রী সন্তানকেও ছাড়তে পারে? কেবিনের ভিতরে নিস্তব্ধতা নেমে আসে। আমি কিভাবে এর থেকে মুক্তি পাবো? কাজল খানের ঠোঁট কাঁপছিল, কথাটা যেন বুকের গভীর থেকে বেরিয়ে এলো। কিসের মুক্তি মা? পিছন থেকে ভেসে এলো কড়া কণ্ঠ। আর ওই লোকটা আবার কেন তোমার কেবিনে ঢুকছে? তুমি কেন তাকে অ্যালাউ করো? কী সম্পর্ক তোমার সঙ্গে ওই লোকটার? কথাগুলো শুনে কাজল খান যেন হঠাৎই বিদ্যুৎ খেয়ে চমকে উঠলেন। ধীরে ধীরে পিছন ফিরে তাকা দিয়ে দেখলেন নাভান দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত আগুন। এই মুহূর্তে নাভানকে এখানে দেখবেন, এটা তার কল্পনারও বাহিরে ছিল। নিজেকে সামলানোর জন্যই তিনি এত আয়োজন করেছিলেন, এত দেওয়াল তুলে রেখেছিলেন নিজের চারপাশে, কিন্তু নিজের ছেলে যে সেই দেয়াল ভেঙে সামনে এসে দাঁড়াবে সেটা তিনি ভাবেননি। তার ছেলে তার থেকে এক কাঠি উপরে, এটা তিনি ভালো করেই জানেন, কিন্তু আর কতদিন লুকিয়ে রাখা যায়? একটা সত্যের মুখোমুখি হলেই তো আরেকটা সত্যি বেরিয়ে আসবে। শামসুলকে তিনি চাইলে অনেক আগেই শেষ করে দিতে পারতেন, তবুও পারছেন না। কেন? কোনো এক অদৃশ্য কারণে। নাভানের পিছনে দাঁড়িয়ে আছে ঝিনুক, তুষার, সৃজন আর অধীর। তাদের উপস্থিতি টের পেয়ে কাজল খান এক মুহূর্ত চোখ সরিয়ে নিলেন।
কি বলবেন তিনি? নিজের ছেলের চোখে আজ যেন চোখ রাখতেই পারছেন না। বুকের ভিতর কেমন অস্থিরতা। ওই মানুষটা যেন সব রাস্তা বন্ধ করে দিচ্ছে তার। যদি আজ ছেলে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তিনি ভেঙে পড়বেন সত্যি। এই শক্ত খোলসের আড়ালে যে নরম মানুষটা লুকিয়ে আছে সেটা বেরিয়ে আসবে মুহূর্তেই, কিন্তু সেটা তিনি কিছুতেই চান না। ঠিক তখনই নাভানের কণ্ঠ আবার কানে বাজল। কি হলো মা, বলো। ওই লোকটার সঙ্গে তোমার কি সম্পর্ক? কী লুকোতে চাও? লাভ নেই, আমি জানি। আমি জানি। এই কথাটা শুনেই কাজল খানের বুকের ভিতর ঢাকের মতো ধকধক শুরু হলো। মস্তিষ্কের ভিতর যেন বজ্রপাত হলো। নাভান আবার বলল, এমনি এমনি কেউ কাউকে সন্দেহ করে না, সেটা তুমি জানো। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একা কাউকে দোষও দিচ্ছি না। বলো, কি এমন সম্পর্ক তোমার ওই লোকের সাথে, যার জন্য বাবা বারবার বলছে তুমি তার বিশ্বাস ভেঙেছ? কাজল খান হঠাৎই কঠিন হয়ে গেলেন। চোখে আগেই সেই কঠোরতা ফিরিয়ে এনে বললেন, নাভান, তোমার কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, আর দেবও না। কথাটা বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। কাজল খান বেরিয়ে যেতে নাভান প্রচণ্ড রাগে ডেস্কের উপর সজোরে ঘুষি মারল, ধাম করে। ঝিনুক দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। সে জানে এখন যদি না আটকানো যায় তাহলে নাভান পুরো কেবিনটাই ভেঙে ফেলবে, কারণ রাগ উঠলে এটাই তার স্বভাব। দোস্ত, ঠান্ডা হ। ঝিনুক বলল, এভাবে কিছু হবে না, আমাদের অন্য প্ল্যান করতে হবে। সৃজনও মাথা নেড়ে সায় দিল। নাভান দোস্ত, নাভান দোস্ত যে সত্য এত নাভান দোস্ত, যে সত্য এত বছরেও বের করতে পারলি না, তা আজ পারবি, এটা ভাবলি কি করে? তুষার ফোড়ন কেটে বলে, শালাবাবু, গেম খেলতে হবে এখন। তোমার টাইম এখন শুরু হয়ে গেছে গেম খেলার। ঝিনুক একটু অবাক সুরে বলল, গেম? উফ ঝিনুকমালা, তোমাদের গোয়েন্দা বুদ্ধি কাজে লাগাও এবার। অন্যদিকে জাওয়াদ খানের গলা ভারী হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, দুনিয়ার সমাজ কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার বাবা, মানে আমি তোমার বাবা। সমাজ না মানলে সমাজ ছাড়াই চলবো, কিন্তু সত্যিটা বদলাবে না, আর না বদলাতে চাই আমি। হেরা থমকে দাঁড়িয়ে রইল, তার চোখে পানি জমে উঠেছে। তুমি এতদিন বলনি কেন বাবা? আমাকে সত্যিটা কেন বলনি? কান্নারত গলায় বলে হেরা। জাওয়াদ খান দীর্ঘশ্বাস ফেললেন। আমি কোনোদিনই বলতাম না যদি আজ এমন পরিস্থিতি না আসতো। হেরা মাথা নাড়ল। আমি সত্যিটা জানতে চাই। জাওয়াদ খান চোখ শক্ত করে বললেন, কোনো সত্যি নেই, তুমি আমার মেয়ে, এটাই সত্যি। এই নিয়ে আর একটা কথাও হবে না, একটাও না। তিনি একটু থেমে আবার বললেন, আমি জেনে শুনে তোমাকে বিপদে ফেলতে পারবো না। তখন পাশ থেকে মিনতি করে উঠল রোজ। ছোটো বাবা প্লিজ এমন করবেন না, সত্যিটা বলুন। হেরার বাবা মা কে? হ্যাঁ ছোটো বাবা, বলো না প্লিজ। চারিদিকে এমনিতেই এসব ওলটপালট হয়ে গেছে। নাভান ভাই আপনার ছেলে, হেরা আপনার মেয়ে, এটা আমরা কয়েকজন জানি, কিন্তু সমাজ, দুনিয়ার মানুষ, তারা যখন পরিচয় জানতে চাইবে তখনও কি চুপ থাকবেন ছোটো বাবা? রুষা প্রশ্ন ছুড়ে দেয়। রোজ রুষার প্রশ্নে জাওয়াদ খান চোখ বন্ধ করলেন, তারপর ধীরে ধীরে হেরাকে বুকে টেনে নিলেন। দরকার হলে আমি এই সম্পর্ক থেকে বের করে আনবো আমার আম্মাজানকে, কিন্তু সমাজের চোখে আমি তাকে আমার মেয়ে ছাড়া অন্য কোনো পরিচয় দিব না। আমি চাই না আমার আম্মাজানের কোনো ক্ষতি হোক। হেরা চুপচাপ তার বাবার দিকে তাকিয়ে আছে। জাওয়াদ খান তার কথায় অটুট। পরদিন ভার্সিটিতে। কি শুনছি হেরা ফুল? হন্তদন্ত হয়ে ভার্সিটিতে ঢুকে এইসব কথা শুনে পাগল প্রায় নিলয়। সিয়াম আটকাতে ব্যর্থ। এতদিনের পরিপাটি গোছানো ছেলেটা মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে যেন। বোঝাই যাচ্ছে দৌড়ে এসেছে হেরার সামনে, ঘেমে নিয়ে একাকার। হাঁপাতে হাঁপাতে আবার বলল নিলয়, তার কণ্ঠে ভয়। ওই শেওতাজ খান নাভানের সঙ্গে নাকি তোমার বিয়ে হয়েছে? নীলার কণ্ঠটা কাঁপছিল, চোখ দুটো রক্তলাল, নিঃশ্বাস ভারী। সে যেন নিজেকে আর সামলাতে পারছে না। বলো, সবাই যা বলছে সব মিথ্যা। বলো হেরা, বলো। হঠাৎ সে হেরার দু কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো, সব মিথ্যা। চারপাশে দাঁড়িয়ে থাকা রোজ, রুষা, অধীর সবাই নিঃশব্দ। বাতাসটা পর্যন্ত ভারী হয়ে গেছে। রোজ ও রুষা জানে চুইংগাম হিরো হেরাকে কতটা ভালোবাসে।
হেরাও জানে, কিন্তু হেরা তো কতবার বলেছে সে সব সম্পর্কে যেতে চায় না, ভালো বন্ধু হয়ে থাকতে চায়। ছেলেটার প্রতি তার টান আছে, সেটা বন্ধুত্বের, বাট প্রেমিক হিসেবে নয়। তাও যেন হেরার সহ নিজেকে অপরাধী মনে করছে। নিলয় নিলয়ের চোখের সাথে চোখ মেলাতেই পারছে না। হেরা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন ভিতরে কোথাও ঝড় বয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর হেরা খুব ধীরে বলল, না, সব সত্যি নিলয়, কিন্তু আমি এই বিয়ে। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা ঠান্ডা গম্ভীর কণ্ঠ, হাতটা ছাড় নিলয়। কণ্ঠটা এতটাই স্থির, এতটাই ঠান্ডা, যেন বরফের ধারালো টুকরো। সবাই ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে শেহতাজ খান নাভান। কালো শার্টের নিচে সাদা গেঞ্জি আর কালো প্যান্ট, বরাবরের মতোই চকলেট হিরোর লুক। চোখে সেই চেনা তীক্ষ্ণ দৃষ্টি, মুখে কোনো রাগ নেই, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে ভয়ঙ্কর। হেরা তাকায় এক পলক। কি অ্যাটিটিউড এই ছেলেটার মধ্যে! কথা বলা, চাল চলন, সব কিছুতেই দাম্ভিক একটা ভাব। মুহূর্তেই হেরা চোখ সরিয়ে ফেলে। গত কয়েকদিন নাভান হেরাকে ফোনের উপর ফোন দিয়েছে, কিন্তু হেরা ফোন তোলেনি। সে নিজেকে একটু সময় দিয়েছিল। নাভানকে দেখে নিলয়ের চোখ মুহূর্তেই জ্বলে উঠল। সে ঝটকা দিয়ে হেরার হাত ছেড়ে নাভানের দিকে এগিয়ে গিয়ে শার্টের কলার চেপে ধরল। তোকে আমি কিছু বলেছি? তার গলা কাঁপছে রাগে। তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস কেন? নাভান একটুও নড়ল না, শুধু ধীরে ধীরে বলল, কারণ ও আমার অধিকার। কথাটা এমনভাবে বলল যে যেন এটা কোনো দাবি নয়, বরং এতদিনের অস্বীকার করা অসম্ভব কোনো সত্য। হেরার বুক হঠাৎ ধক করে উঠল। ও আমার অধিকার। এই কথাটার ভিতরে যেন অদ্ভুত কিছু ছিল, একটা অদৃশ্য শক্তি। মুহূর্তের জন্য হেরা স্থির হয়ে গেল, একটা মূর্তির মতো। কিন্তু না, সে নিজেকে শক্ত করল। সে কখনোই নাভানকে মানবে না। নিলয় দাঁতে দাঁত চেপে বলল, কলার থেকে হাত ছাড় নিলয়। নাভান শক্ত স্বরে বলল। নাভান শান্ত স্বরে বলল, না, ছাড়ব না। নিলয় চোখে ঘৃণা। তুই চিটার, তুই প্রতারক। নাভান ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তাই নাকি? কি চিটারি করলাম বলতো? নিলয় হেসে উঠল, একটা তিক্ত হাসি। আমি জানি তুই এসব করেছিস বাজি জেতার জন্য। চারপাশে সবাই তাকিয়ে আছে। নিলয় আবারও চিৎকার করে উঠল, নিজের বোনকে বিয়ে করেছিস শুধু একটা বাজির জন্য? হঠাৎ চারপাশে চাপা গুঞ্জন। নাভানের চোখে এবার সামান্য আগুন জ্বলে উঠল, কিন্তু তার কণ্ঠ এখনও ঠান্ডা। সে আমার বোন নয়, সেটার প্রমাণ হয়েছে। আর বাজি তাকে খেলাই। হেরা কোনো খেলনা নয় যে তাকে নিয়ে বাজি খেলবো। নিলয় যেন এই কথার জন্যই অপেক্ষা করছিল। সে মোবাইল বের করলো। সেই দিনের বাজি মনে আছে? নাভানের চোখ শুরু হয়ে এলো। নিলয় প্লে বাটন চাপলো। মোবাইল থেকে ভেসে এলো রেকর্ড করা কণ্ঠ, আমি জিতলে আমার যা ইচ্ছে তাই করব, তুই কিচ্ছু বলতে বা করতে পারবি না। কণ্ঠটা স্পষ্ট, নাভানের কণ্ঠ। মুহূর্তের মধ্যেই চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। রোজ, রুষা, অধীর সবাই হতবাক। হেরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেও তার মনে যে সন্দেহ দ্বিধা ছিল, তা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সে নাভানের দিকে তাকালো, একটা দীর্ঘ তীক্ষ্ণ দৃষ্টি। তারপর থু। নাভানের সামনে মাটিতে থুথু ফেলে দিল। সবাই স্তব্ধ। হেরা ঠান্ডা গলায় বলল, মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে তা আপনাকে না দেখলে বুঝতাম না। তার চোখে ঘৃণা। প্রিয় ঠিকই বলেছিল, আপনি একটা মুখোশ পরা শয়তান। নাভান এবারও কিছু বলল না। হেরা আবার বলল, আর শুনুন মিস্টার শেহতাজ খান নাভান। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু দৃঢ়, আমি এই বিয়ে মানি না। এটা বলেই সে ঘুরে দাঁড়ালো, একবারও পিছনে তাকালো না। ধীরে ধীরে হেঁটে চলে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা। নীলয় ঠোঁট বাঁকিয়ে তাকালো নাভানের দিকে। দেখলি, সামান্য একটা ভয়েস রেকর্ডই তোকে শেষ করে দিল। নাভান তখনও একইভাবে দাঁড়িয়ে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটল। খুব নিচু স্বরে বলল, সামান্য একটা ভয়েস দিয়ে তুই ভাবছিস ওকে আমার থেকে সরিয়ে দিবি? তার চোখে ভয়ঙ্কর এক জেদ। সো স্যাড নিলয়। তারপর খুব ধীরে বলল, হেরা আমার মানে আমার। নিলয়ও সেম একইভাবে এক সেকেন্ড থামল না, বলে ওঠে। তার কণ্ঠে আরও গভীর হয়ে উঠল, মরার একদিন আগে হলেও সে আমারই হবে।
হেরা চলে যাওয়ার পর জায়গাটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে রইল। নিলয় ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে নাভানের দিকে। চারপাশে সবাই মনে করছে নাভান হেরে গেছে, কিন্তু নাভান সে একদম নড়ল না। কিছুক্ষণ পরে ধীরে ধীরে নিজের শার্টের কলার ঠিক করলো, তারপর খুব আস্তে হাসলো, অদ্ভুত একটা হাসি, যেটা দেখে নিলয়ের বুকের ভিতরটা হালকা কাঁপন উঠল। সামান্য একটা ভয়েস রেকর্ড দিয়ে ভাবছি সব শেষ? নাভান নিচু গলায় বলল। নিলয় হেসে উঠল। শেষ না? সবাই শুনলো এখন, তোর মুখোশ খুলে গেছে। নাভান এবার মাথা একটু কাত করলো, তাই চোখে সেই ভয়ঙ্কর শান্ত দৃষ্টি। মুখোশ খুলেছে? সে ফিসফিস করে বলল, না নিলয়, মুখোশ তো এখনও পড়েইনি। কথাটা শুনে রোজ আর রুষা একে অপরের দিকে তাকালো। নিলয় বিরক্ত হয়ে বলল, নাটক করিস না। নাভান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। একটা কথা বলতো। তার কণ্ঠ ঠান্ডা। যে ভয়েসটা শোনালি সেটা কোন দিনের? নিলয় একটু থেমে গেল। তোর মাথা গেছে নাকি সেই দিনের বাজির? নাভান হালকা হাসলো। সত্যি? তারপর হঠাৎ খুব নিচু স্বরে বলল, পুরোটা শুনিয়েছিস? নিলয় ভ্রু কুঁচকে তাকালো। মানে? নাভান আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে মোবাইল বের করলো। তারপর কারোর দিকে না তাকিয়ে একটা নাম্বারে কল দিল। কলটা ধরতেই সে বলল, হ্যাঁ এখনই পাঠাও। নিলয় বিরক্ত হয়ে বলল, কী নাটক শুরু করলি আবার? নাভান তার দিকে তাকালো। তার চোখে এবার অদ্ভুত একটা আগুন। তুই তো শুধু প্রথম লাইনটাই শুনিয়েছিস, সে ধীরে ধীরে বলল, কিন্তু বাজির আসল কথাটা ছিল শেষে। মুহূর্তের মধ্যেই সবার ফোনে একটা অডিও ফাইল এসে পড়ল। রোজ, রুষা, অধীর সবাই অবাক হয়ে ফোনের দিকে তাকালো। নিলয়ের ফোনেও। নিলয় কপাল কুঁচকে অডিওটা চালালো। মোবাইল থেকে আবারও সেই দিনের কণ্ঠ ভেসে এলো, আমি জিতলে আমার যা ইচ্ছে তাই করব। তারপর কয়েক সেকেন্ড নীরবতা, যেটা নিলয় শোনার জন্য প্রস্তুত ছিল না। তারপর আবার নাভানের কণ্ঠ, আর আমার প্রথম ইচ্ছে হবে হেরাকে এই নোংরা বাজি আর এসব বাজি ধরা লোকেদের থেকে দূরে নিয়ে যাওয়া। সবাই স্তব্ধ। অডিওটা শেষ হলো আরও একটা বাক্যে, কারণ হেরা কোনো খেলনা না যে তাকে নিয়ে বাজি ধরা যাবে। নিলয়ের মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। সে ফিস ফিস করে বলল, এটা এটা তুই বানিয়েছিস? আমি এগুলো বলিনি। নাভান এবার তার চোখের দিকে তাকালো, একদম স্থিরভাবে। ও, এটা তো ভয়েস না, বাট তুই যে শোনালি ওইটা আমার ভয়েস। বাহ বাহ। তার কণ্ঠ ভয়ঙ্কর শান্ত। তুই শুধু অর্ধেকটা শুনিয়েছিস, এখন আমি পুরোটা শোনালাম। আর বাজি আমি ধরি না, তুই ধরিস, তা এই রেকর্ডের ভিতর স্পষ্ট। তারপর খুব নিচু স্বরে বলল, কারণ তুই জানতিস পুরোটা শুনলে গল্পটা অন্যরকম হয়ে যাবে। হেরা আমায় ভুল বুঝবে। ভুল বুঝলেই বা কি, সে আমার স্ত্রী, এটা মনে রাখিস। ভার্সিটির অনেকেই জানে বাজি বেশিরভাগ নিলয় ধরে, আর সেটার ফায়দাই লুটল নাভান রোজ আর রুষার সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। কিন্তু অধীর, সৃজন অবাকের চরম পর্যায়ে, কিন্তু ঝিনুক যেন নির্লিপ্ত। রোজ ফিসফিস করে বলল, মানে হেরা আবার ভুল বুঝেছে? এই চুইংগাম হিরো দেখি বাজি খোর, আবার কি সুন্দর চকলেট হিরোর উপর দোষ চাপিয়ে দিল। নাভান কিছুই বলল না। সে শুধু সেই দিকেই তাকালো যেদিক দিয়ে হেরা চলে গেছে। তার চোখে এবার অদ্ভুত এক জেদ। কেন তাকে অস্বীকার করলো হেরা? নিলয় রেগে বলল, হেরা তোকে কখনো মানবে না। নাভান ধীরে বলল, মানবে না? এক সেকেন্ড থামলো, তারপর ঠোঁটে হালকা হাসি ফুটল। কিন্তু সত্যিটা যখন জানবে? তার চোখ অন্ধকার হয়ে উঠল। তখন সে নিজেই ফিরে আসবে। নিলয় দাঁতে দাঁত চেপে বলল, আমি সেটা হতে দিব না। নাভান এবার খুব ধীরে তার কানের কাছে ঝুঁকে বলল, তুই চেষ্টা কর। তার কণ্ঠ ফিসফিসে, কারণ খেলাটা এখনও শুরুই হয়নি। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ বুঝতে পারল এই গল্পে শুধু ভালোবাসা না, এখানে আরও গভীর রহস্য আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, নাভান আসলে কী লুকোচ্ছে? হেরা দ্রুত হাঁটছিল, চোখের পানি সে জোর করে আটকে রেখেছে। মাথার ভিতর বারবার বাজছে সেই কথাটা, আমি জিতলে আমার যা ইচ্ছে তাই করব। তার বুকটা মোচড় দিয়ে উঠল। নিকৃষ্ট মানুষ, নিজের সাথে নিজেই বলল সে। ঠিক তখনই পিছন থেকে একটা শক্ত হাত তার কবজি চেপে ধরল। হেরা চমকে ঘুরে তাকালো। নাভান। তার চোখ দুটো অদ্ভুত অন্ধকার। হাত ছাড়ুন।
হেরা দাঁতের দাঁত চেপে বলল। নাভান ছাড়ল না, বরং আরও কাছে টেনে বলল, সবটা শুনে না গিয়ে কোথায় যা সবটা না শুনে কোথায় যাচ্ছ? আর আমার ফোন ধরনি কেন মিসাইল গার্ল? আপনার কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, তাই ছাড়ুন হাত। হেরা হাত ছাড়ানোর চেষ্টা করলো। আমি আপনাকে ঘৃণা করি, আগেও করতাম, আর এখন খুব বেশি করি। কথাটা শুনেই নাভানের চোখে এক মুহূর্তের জন্য আগুন জ্বলসে উঠল। সে হঠাৎ হীরাকে দেয়ালের সাথে আটকে দিল, দু হাত দেয়ালে রেখে তাকে ঘিরে ফেলল। ঘৃণা করো? তার কণ্ঠ নিচু। তাহলে আমার নাম শুনলেই তোমার বুক এভাবে কাঁপে কেন? হেরা মুহূর্তেই থেমে গেল। তার বুক সত্যিই দ্রুত ওঠানামা করছে, কিন্তু সে মুখ শক্ত করল। নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবেন? নাভান ঠোঁট পাকালো। আমি গুরুত্বপূর্ণ না, এটাই ভাবো নাকি? সে ধীরে বলল, কিন্তু তোমার কাছে আমি কি সেটা তুমি খুব ভালো করেই জানবে। দরকার হয় আমি গভীরভাবে জানাবো। হেরা চোখ সরিয়ে নিল। ঠিক তখনই দূর থেকে নীলয়ের কণ্ঠ ভেসে এলো। হেরা! নিলয় দ্রুত হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো। সে দৃশ্যটা দেখে তার চোখ লাল হয়ে উঠল। নাভান আর হেরা এত কাছাকাছি দাঁড়িয়ে। নিলয় দাঁতের দাঁত চেপে বলল, ওর কাছ থেকে দূরে সর নাভান। নাভান ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তার ঠোঁটে হালকা হাসি। আমার বউকে বলছিস আমার থেকে দূরে সরাতে? কি সাহস রে নিলয় তোর! কলিজা ভরা সাহস! তারিফ করতে হয় তোর। নিলয় এগিয়ে এলো। ও তোকে মানে না, আর না বিয়ে, কারণ ও তোকে ঘৃণা করে। নাভান এবার সরাসরি হেরার দিকে তাকালো। সত্যি? তার কণ্ঠে চ্যালেঞ্জ। হেরা কিছু বলল না। নীলয়ের রাগে ফেটে পড়ল। সে হেরার হাত ধরে নিজের দিকে টানলো। চলো। ঠিক তখনই নাভানের হাত শক্ত হয়ে গেল। সে হেরার অন্য হাত ধরে ফেলল। এখন হেরা মাঝখানে, এক পাশে নিলয়, অন্য পাশে নাভান। চারপাশের বাতাস যেন থেমে গেছে। নিলয় গর্জে উঠল, হাত ছাড়। নাভান ঠান্ডা স্বরে বলল, তুই ছাড়। ও আমার! নিলয় চিৎকার করে উঠল। নাভানের চোখ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। সে ধীরে বলল, শব্দটা আবার বল। ও আমার! নিলয় আবার বলল। পরের মুহূর্তে নাভান হেরাকে নিজের দিকে টেনে নিল। হঠাৎ হেরা সরাসরি নাভানের বুকে গিয়ে পড়ল। নাভানের হাত শক্ত হয়ে গেল তার কোমরে। তার কণ্ঠ গভীর হয়ে উঠল, ভুল বলেছিস। নিলয় রাগে কাঁপছে। নাভান ধীরে ধীরে বলল, হেরা তোর ছিল না, আর না হবে। এক সেকেন্ড থামলো, তারপর নিচু স্বরে বলল, কিন্তু যদি কারো হয়, সে আমি। না হতে চাইলে সোজা কবরে। দ্বিতীয় কোনো অপশন তার লাইফে নেই। হেরার বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি সরে যেতে চাইল। নাভানের কথার মহতে সে পড়তে চায় না। ছাড়ুন আমাকে। নাভান এবার সত্যিই হাত ছেড়ে দিল, কিন্তু তার চোখ হেরার উপরেই স্থির। নিলয়ের দিকে তাকিয়ে বলল নাভান, আমার জিনিসের দিকে কারোর চোখ তো দূরের কথা, কারোর ছায়াও যেন না লাগে। আমি এতটাই সেফ। সো ফাঁকে যা। রাগে ফুসফুস করে নিলয় চলে যায়। নাভান এবার হেরাকে উদ্দেশ্য করে বলে, জাস্ট আজ ফার্স্ট অ্যান্ড লাস্ট। নিলয়ের আশেপাশে যাতে তোমায় না দেখি, মাইন্ড ইট। থেমে আবার বলে নাভান, আর জিনিসের দিকে কারো চোখ তো দূরের কথা, কারো ছায়া লাগাটাও আমার পছন্দের বাইরে। সো সাবধান। অধীর, সৃজন, রোজ, রুষা সবাই তাদের পিছু পিছু এসে দেখে এই কাহিনী। অদিত শক্তের উপর শক্ত। তার গম্ভীর হিরো ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে সে রীতিমতো টাসকি। সে তো বিরাট প্রেম প্রেম জিলাপি গন্ধ পাচ্ছে। নাভান হীরা নিলয় চলে যাওয়ার পর সে ভাবুক ভঙ্গিতে বলে ওঠে, সৃজনের কাঁধে হাত রেখে, দোস্ত, আমি জীবনে অনেক কিছু দেখছি। যুদ্ধ দেখছি, ব্রেকআপ দেখছি, ফ্রি খাবার শেষ হয়ে যাওয়ার ট্র্যাজেডি দেখছি, কিন্তু আজ যা দেখলাম এইটা ইতিহাস। সৃজন ভ্রু কুঁচকে তাকালো। কিসের ইতিহাস? অধীর দীর্ঘশ্বাস ফেলল। অধীর ভাবুকভাবে বলল, আমার গম্ভীর বরফের মতো ঠান্ডা হিরো ভাই কি বলে গেল? সেদিনের কথাটা কি কম ছিল? আবার আজকে বলল আমার জিনিসের দিকে কারণ চোখ তো দূরের কথা, কারো ছায়াও যেন না লাগে। আমি এতটাই সেফ। সো ফাঁকে যা। নাটকীয় ভঙ্গিতে বলল অধীর, মানে ভাই, এটা প্রেম না হলে আর কি হতে পারে বল? গভীর প্রেম, ইহা। এটা তো পসেসিভ লাভের আন্তর্জাতিক সম্মেলন মনে হচ্ছে আমার কাছে। রোজ হেসে ফেলল।
রুষা দুহাত দিয়ে মুখ চাপা দিল হাসি আটকানোর জন্য। অধীর আবার বলতে লাগলো, আমি শপথ করে বলতেছি, নামান ভাই যদি আর 2 দিন এভাবে বলে, আমি তাহলে ভার্সিটির গেটের সামনে একটা ব্যানার লাগিয়ে দিব, সতর্কীকরণ, এই এলাকায় এক বিপজ্জনক প্রেমিক ঘুরে বেড়াচ্ছে, নাম শেহদাস খান নামান, লক্ষণ হেরার আশেপাশে কেউ ঘেঁষবেন না। আচ্ছা দোস্ত, ভাইয়ার প্রেমে পড়েছে কিন্তু একা একা হাসলো না কেন? ভাবনার বিষয়, চিন্তিত হয়ে বলল অধীর। যদি থাকে নসিবে ভাই আমার প্রেমে পড়িয়া একা একা হাসিবে। তোর এই ডায়লগ ড্রুবারে অধীর, তোর এই ডায়লগ ভুয়ারে অধীর, সৃজন বলল অধীরকে। না না, অধীরের বাণী ভুল হতেই পারে না। রুষা ফুচকা খেতে খেতে এ নিয়ে 4 প্লেট শেষ করেছে। তার খুব চিন্তা হলে খেতে ইচ্ছে করে, তাই ইচ্ছে মতো ঝাল দিয়ে খাচ্ছে সে। আর রোজ আইসক্রিমের বক্স নিয়ে খাচ্ছে। সে এত ঝাল খেতে পারে না, তাই আইসক্রিম খাচ্ছে। মল চত্বরের সেইখানটায় এখন আপাতত কেউ নেই। রোজ আর সৃজন ব্যতীত রুষা আর অধীর বড় একটা গাছের আড়ালে বসে আছে। বোঝাই যাচ্ছে না তারা যে এখানে আছে। আপাতত সবাই ক্লাসে, যার যার ডিপার্টমেন্টে। রুষা হঠাৎ খেতে খেতে বোম্বাই মরিচে কামড় বসিয়ে দেয়। আহ আহ, ঝাল ঝাল। ও লাইভ টেলিকাস্ট, আমার ঝাল লেগেছে। অধীর রুষার অবস্থা দেখে নাজেহাল। যতই ফসলামো করুক না কেন, নিজের ভালোবাসার মানুষের উপর সে বেশি সেন্সিটিভ। অধীর রুষার ব্যাগ খুলে দেখে পানি নেই। রাগে বোতলটাকে একটা লাথি মারে। তারা একটু ভিতরে পানির কলের কাছে যেতেও 2-3 মিনিট লাগবে। এদিকে রুষার চোখ মুখ লাল হয়ে গেছে। অধীর রুষার লাল ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, যেন কেমন হাত পা কাঁপছে। এদিকে রুষা না পেরে অধীরের কাছে যায়। অধীরের পায়ের উপর পা দিয়ে শার্টের কলার চেপে অধীরের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। ব্যাস, 1 মুহূর্ত 2 মুহূর্ত অধীরের ধ্যান নষ্ট হয়। কি কি করেছে তার লাল গোলাপি এটা? যে কাজ সে ভয়ে করতে হাত পা কাঁপছিল, আর তার ভালোবাসার লাল গোলাপি তা করে দিল। এবার রুষার ঝাল কমতে সে সরে যেতে চায়, কিন্তু অধীর আরও শক্ত করে চেপে ধরে। ঠিক 5 মিনিট পর ছাড়া পায় রুষা। 1 মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় রুষা। অধীর ধপ করে বসে পড়ে বসার স্থানটিতে। কোনো স্বর্গে হারিয়ে গিয়েছিল অধীর, তার মনে হচ্ছে। সৃজন একটানা 2 মিনিট ধরে রোজের ঠোঁটে কামড় দিয়ে যাচ্ছে। মূলত তার দোষ হলো আইসক্রিম খাওয়ার সময় রোজের ঠোঁটে লেগেছে কেন? আগে থেকে মানা করেছে রোজকে আইসক্রিম খেলে যাতে একটুও না লাগে, কিন্তু রোজ হীরার চিন্তায় চিন্তায় আইসক্রিম খেয়ে মেখে ফেলেছে। গোছানো ছেলেটা মুহূর্তেই প্রেয়সীর নেশায় মত্ত হয়ে যায়। রোজ না পেরে সৃজনের ঠোঁটে জোরে কামড় দেয়। এবার সৃজন ছাড়ে রোজকে। রাক্ষস খোক্কস, আর জীবনে আপনার সামনে আইসক্রিম খাবো না। রোজ হনহনিয়ে চলে যায়, ঠোঁট চেপে ধরে। সৃজন ঠোঁটের কোণে রক্তটুকু মুছে মুচকি হাসি দিয়ে সামনে ফিরতেই দেখে অধীর আসছে। নিজের কর্মে ফিরে সৃজন বলে ওঠে নিজের ফর্মে ফিরে সৃজন বলে ওঠে, কিরে কই ছিলি? স্বর্গে। মানে? না মানে কিছু না। আচ্ছা, নাভান এই রেকর্ড কই পেল? এমন তো কথা হয়নি। আর নাভানের কথায় আমার কেন জানি মনে হচ্ছে এগুলো তার প্রি প্ল্যান। তাছাড়া তা না হলে এই রেকর্ড কই থেকে আসলো? আই হ্যাভ এ গভীর রহস্যজনক প্রশ্ন। এ কখন কি করে এক উপরওয়ালা ছাড়া কারো জানার ক্ষমতা নেই। বলতে বলতেই দেখে বাইক নিয়ে নিজুম ও নাভান হাজির। মূলত তারা আজ একটা দরকারে যাবে, ক্লাস করবে না। অধীরা সৃজনের সামনে 2 বাইকার গাড়ি ব্রেক করে। ওই হারামিরা, কই ছিলি? কতক্ষণ যাবৎ খুঁজতেছি। চল ফার্স্ট, এখন যেতে হবে। কই যাব? অধীর বলল, বিয়ে খেতে। কার বিয়ে? কেন? তোর লাল গোলাপের। এই তুষারপাত, এই বউ, এই তুষারপাতের বউ আমার লাল গোলাপিকে নিয়ে একটা কথাও নয়। কি ব্যাপার, তোদের ঠোঁটের এই অবস্থা কেন? কী রে অধীর, তোর ঠোঁট এমন লাল কেন? আর সৃজন, তোর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে কেন? অধীর আর সৃজন এতক্ষণ দুজন দুজনকে দেখে, অধীর তো এমনিই সুন্দর গোলাপি ঠোঁট থেকে মনে হচ্ছে রক্ত পড়বে, এমন লাল হয়ে গেছে ঝালে। মানে পিঁপড়ে কামড়ে দিয়েছে, তাই এমন ফুলে লাল হয়ে গেছে। আর সৃজনকে কি হাতির কামড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, না মানে
পিঁপড়াটা মনে হয়েছে রুষা আর হাতিটা মনে হচ্ছে রোজ। তাই না রে হারামির দল? হ্যাঁ, মানে না না, কি কি যাতে বলছিস? হয়েছে, আর বলতে হবে না, চল। তেল হলে প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরে ঘুমোতে পড়ে। অধীর এক লাফে নাওগানের বাইকের পিছনে উঠে বসে আর সৃজন নিঝু ঝিনুকের। এই সেরিনা বেরি তুই কিন্তু পাগলা ঘোড়ার মতো বাইক চালাবি না, বলে দিলাম। তোর তুষারপাতের ঝাড়ি শুনতে পারুম না। কানের নিচে না খেতে চাইলে চুপচাপ বসে থাক, তা না হলে নরক ঘুরিয়ে দেখাবো। বোন, তো নরক দেখা মানে সোজা কবর। বোন, আমি জীবনে একটা কিস পাইছি মাত্র, প্লিজ তো নরক দেখাতে চাই না, বাসর করা বাকি আমার। এত চিন্তা করলে চুপচাপ বসে থাক। চারিদিক বাইকের ধোঁয়া তুলে চলে যাই তারা কোনো এক জরুরি কাজে।